আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। মুভিটির নাম কাদালিকা নেরামিল্লাই, যার অর্থ হলো ভালোবাসার জন্য সময় নেই। আসুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় শ্রেয়া নামের একটি মেয়েকে দিয়ে। সে এখন হসপিটালের বেডে শুয়ে আছে। এখানে আমরা জানতে পারি যে শ্রেয়া আসলে টেস্ট টিউবের মাধ্যমে প্রেগনেন্ট হতে চায়। শ্রেয়াকে দেখি সে খুব নার্ভাস ফিল করছে। সে ভাবছিল যে এইসব কিভাবে সম্ভব। সঙ্গে তার মনে অনেক ধরনের প্রশ্ন চলছিল। তারপর যখন সে অজ্ঞান হতে চলেছে তখন সে ভাবছে তার পেটে যে সন্তান আসবে তার বাবা কে হবে। এরপর 6 মাস আগে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা শ্রেয়ার পুরো পরিবারকে দেখি এবং জানা যায় শ্রেয়ার করণ নামে একটি ছেলের সাথে সম্পর্ক রয়েছে। সে শ্রেয়াকে ভালোবাসে এবং 2 মাস পর তাদের বিয়ে হবে। কিন্তু শ্রেয়ার মা বলে তোমাদের দুজনের এভাবে মেলামেশা করা একদম ঠিক নয়। কিন্তু শ্রেয়া তার মাকে বলে যে আমি তো গত 4 বছর ধরে করণের সাথে রিলেশনে আছি, তাহলে প্রবলেম কোথায়। এরপর আমরা দেখি যে করণ শ্রেয়ার সাথে দেখা করে। সে তাকে একটি শাড়ি গিফট করে আর করণ শ্রেয়াকে বলে যে আমরা 2 দিনের মধ্যেই কোর্ট ম্যারেজ করব। করণ আসলে আমেরিকায় থাকে। শ্রেয়ার ভিসার জন্য তাদের একটি ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন। যদি তারা 2 দিনের মধ্যে বিয়ে করে তাহলে তাদের ভিসাও 2 মাসের মধ্যে চলে আসবে, আর 2 মাস পর তো তাদের বিয়ে হয়েই যাচ্ছে। তারপরে আমরা সিদ্ধার্থকে দেখি, যে ব্যাঙ্গালোরে থাকে। সিদ্ধার্থ একটি আর্কিটেকচার কোম্পানিতে জব করে। তবে তার কোম্পানির অবস্থা এখন খুব একটা ভালো নয়। সিদ্ধার্থের আবার বাচ্চার প্রতি কোনো আগ্রহ নেই। তার মতে বাচ্চা হলে জনসংখ্যা বৃদ্ধি হয়, তাই সে বিয়ে করবে ঠিকই, কিন্তু কোনো বাচ্চা নেবে না। এরপর আমরা সিদ্ধার্থের 2 বন্ধুকে দেখি। একজনের নাম গন্ডা আর একজনের নাম সেতু। সেতু আবার সমকামী, আর গন্ডার কিছুদিন আগে বিয়ে হয়েছে। তারা 3 জনই বসে আড্ডা মারছিল। তখন সেতু বলে যে সে সমকামী হলেও বাবা হতে চায়, তাই টেস্ট টিউবের মাধ্যমে সে বাচ্চা নেবে। ওই জন্য সেতু গন্ডা আর সিদ্ধার্থকে তার সাথে আসতে বলে। প্রথমে তো তারা মানা করে দেয়, পরে অনেক বোঝানোর পর গন্ডা এবং সিদ্ধার্থ সেতুর কথা মেনে নেয়। তারপর তারা সেতুকে নিয়ে স্পাম ব্যাংকে পৌঁছয়, যেখানে তারা তাদের স্পাম ফিজ করবে। কিন্তু সিদ্ধার্থ এখানে তার নাম ঠিকানা ইচ্ছা করেই ভুল দেয়। সিদ্ধার্থ তার নাম দিয়েছিল পি জেমস। এরপর আমরা দেখতে পাই যে সিদ্ধার্থেরও একটি গার্লফ্রেন্ড আছে, যার নাম নীরু। নীরু একজন মডেল। সে কয়েকদিন পরে প্যারিসে যাচ্ছে। তাদের সম্পর্কও বেশ গাঢ় এবং কয়েকদিনের মধ্যে তাদের বিয়ে করার পরিকল্পনাও আছে। কিন্তু প্রতিবারই তারা বাচ্চা নিয়ে ঝগড়া করে, কারণ নীরু বাচ্চা নিতে চায় আর সিদ্ধার্থ সেটা চায় না। সেই কারণে তাদের মধ্যে সব সময় ঝগড়া হয়। নীরু ভেবেছিল যে সে সিদ্ধার্থকে বদলে দেবে এবং তাকে সন্তানের জন্য রাজি করাবে, কিন্তু সেটা হয়নি। নীরুর সাথে ঝগড়ার কারণে সিদ্ধার্থ তার কাজে ঠিকমতো মন দিতে পারছিল না। চাকরিতে তার মনোযোগ হারাচ্ছিল। এই জন্য সিদ্ধার্থ তার বাবার সাথে কথা বলে। সে তার বাবাকে বলে যে সে এই চাকরি ছেড়ে দিয়ে নিজের কোম্পানি খুলতে চায়। তার বাবাও তাকে বলেছিল যে তোমার প্রতি আমার ভরসা আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। অন্যদিকে আমরা শ্রেয়াকে দেখি। সে চেন্নাইতে থাকে। সেও একজন আর্কিটেক্ট। সে তার কাজের ব্যাপারে একেবারে নিখুঁত। প্রতিটি কাজ সে সুন্দরভাবে করে। এখানে শ্রেয়া তার বয়ফ্রেন্ড করণের সঙ্গে কথা বলছিল। শ্রেয়া ফোন কেটে দিয়ে ভাবে করণকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাড়িতে যাবে। অন্যদিকে আমরা সিদ্ধার্থকে দেখি। আজ নীরুর সঙ্গে তার এনগেজমেন্ট। সিদ্ধার্থ বাড়িতে নীরুর জন্য অপেক্ষা করছে। অনেক সময় পার হয়ে যায়, তবুও নীরু আসে না। আর এটা দেখে সিদ্ধার্থ তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু নীরুও ফোন রিসিভ করে না। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রেয়া করণের ফ্ল্যাটে এসে অন্য মেয়ের সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। আর এটা দেখেই শ্রেয়া মন খারাপ করে কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে যায়। এদিকে সিদ্ধার্থ তখনও নীরু আর তার পরিবারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা এখনও আসেনি। তারপর সে একটি চিঠি পায়, যেখানে সিদ্ধার্থ জানতে পারে যে নীরু তাকে বিয়ে করতে চায় না। তার কারণ সিদ্ধার্থ বাচ্চা পছন্দ করে না আর নীরু সন্তান নিতে চায়। নীরু না আসাতে সিদ্ধার্থের মন খুব খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি শ্রেয়া আর সিদ্ধার্থের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সিদ্ধার্থ তার কাজে মন দিতে পারছিল না, আর অন্যদিকে শ্রেয়া করণের চিট করার কারণে মদ এবং সিগারেট খেতে শুরু করে। এভাবেই কিছু দিন চলে যায়। তারপর শ্রেয়াদের বাড়িতে শ্রেয়ার মামা মামি বেড়াতে আসে। শ্রেয়ার মামি তার কোলে বাচ্চা দিলে বাচ্চাকে দেখে শ্রেয়া অনেক খুশি হয়। এইটা দেখে শ্রেয়ার মা শ্রেয়াকে বলে যে তোমার করণকে ভুলে গিয়ে বিয়ে করে নেওয়া উচিত, তাহলে তোমারও এমন একটা বাচ্চা হবে। শ্রেয়ার মা তো পিছেই পড়ে আছে তার বিয়ে করানোর জন্য। এখন শ্রেয়ার মাথায় একটা বুদ্ধি আসে। তার বন্ধুদেরকে ডাকে আর বলে আমার মা আমাকে বিয়ে করে বাচ্চা নিতে বলছে, তাহলে টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিলেই তো সব সমস্যার সমাধান। বিয়ে করাও লাগবে না, কারণ বিয়ের পরে তো আমার আর কোনো ভরসাই নেই।
সেই পরিকল্পনা অনুযায়ী ডোনারের স্পামের সাহায্যে সন্তানের জন্ম দেবে শ্রেয়া। কিন্তু শ্রেয়া চাইলেই তো যখন খুশি আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হতে পারবে না। এর কারণ হসপিটালের কিছু পলিসি আছে, যা আনম্যারিড মেয়েদের এভাবে প্রেগনেন্ট হওয়াটা খুবই জটিল। তাই শ্রেয়া করণের কাছে হেল্প চাই, কারণ করণ তো লিগালি তার এখনো হাজবেন্ড। তাদের দুজনের দেখা হলে করণ শ্রেয়ার কাছে ক্ষমা চাই, কিন্তু শ্রেয়া তাকে ক্ষমা করে না আর বলে যে তোমার কাছে শুধু এই ব্যাপারেই হেল্প চাই। এরপর ডক্টর আইভিএফ পদ্ধতির মাধ্যমে ডোনারের স্পামের সাহায্যে শ্রেয়ার গর্ভধারণের প্রক্রিয়া শুরু করে। শ্রেয়া ডক্টরকে জিজ্ঞেস করে সে যে ডোনারের স্পাম ইউজ করবে তার প্রোফাইল দেখতে পারবে কিনা। ডক্টর বলে এটা সম্ভব নয়, কারণ ডোনার নিজের পরিচয় সবসময় গোপন রাখে, আর হসপিটালের রুলস অনুযায়ী ডোনারের কোনো ইনফরমেশন কাউকে দেয়া যায় না। শ্রেয়া কিন্তু সে নিজের সিদ্ধান্ত বদলায় না, মানে ওই স্পাম ডোনারের পরিচয় সে জানবেই। এরপর শ্রেয়ার আইভিএফ প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিকে সিদ্ধার্থের মনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ প্রথমত নীরু তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর দ্বিতীয়ত সে তার কাজে মোটেও মনোযোগ দিতে পারছিল না। আর তখন ওই ফার্টিলিটি সেন্টার থেকে সিদ্ধার্থের কাছে একটি ফোন আসে। তাকে বলা হয় যে তোমার শুক্রাণু ব্যবহার করা হয়েছে এবং সে আবার শুক্রাণু দান করবে কিনা, কিন্তু সিদ্ধার্থের কোনো উত্তর দেয় না। এদিকে 1 মাস পার হওয়ার পর শ্রেয়া ফার্মেসি থেকে টেস্ট কিট কিনে টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ। শ্রেয়া তো প্রচণ্ড খুশি হয়ে আনন্দে নাচতে শুরু করে। তারপর শ্রেয়া তার কাজিন আশ্বিনের কাছে গিয়ে ইউএসজি করে কনফার্ম হয়। শ্রেয়া তখন খুশিতে সারা দিন ভাবতে থাকে তার সন্তান পৃথিবীতে আসলে কেমন হবে, তাকে নিয়ে কি করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, এইসব। তারপর শ্রেয়া সিদ্ধান্ত নেয় তার মা বাবাকে এখন সব কিছু বলবে। শ্রেয়া যখন তার মা বাবাকে জানায় যে সে প্রেগনেন্ট, তখন শ্রেয়ার বাবা মা ভাবে শ্রেয়ার গর্ভে করণের সন্তান, কিন্তু শ্রেয়া জানায় না, এটা করণের বেবি না, আমি টেস্ট টিউবের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছি। এই কথা শোনার পর শ্রেয়ার মা শ্রেয়াকে জোরে থাপ্পড় মারেন, আর তার স্বামীকে বলেন এই বাড়িতে হয় আমি থাকবো, না হলে শ্রেয়া থাকবে। শ্রেয়াকে শ্রেয়ার মা বাড়ি থেকে বের করে দেয়। শ্রেয়া তার নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে এবং একাই সেখানে থাকতে শুরু করে। কিছুদিন পরে শ্রেয়ার দেখাশোনা করার জন্য শ্রেয়ার মাসি চলে আসে। একদিন শ্রেয়া টিভিতে নিউজ দেখে একজন সিরিয়াল কিলার সে রেপ করেছে, মার্ডার করেছে, পুলিশ তাকে ধরতে পারছে না। পুলিশ জানতে পেরেছে ওই আসামি অসংখ্যবার বিভিন্ন স্পাম ব্যাংকে গিয়ে তার নিজের স্পাম ডোনেট করেছে, হয়তো সে টাকার জন্য করেছে। এই খবর দেখার পর শ্রেয়া তো খুব টেনশনে পড়ে যায়। সেভাবে যদি তার গর্ভের সন্তান ওই সিরিয়াল কিলারের স্পাম থেকে হয় তাহলে কি হবে। তখন শ্রেয়া ডোনারের পরিচয় জানার জন্য তার কাজিন আশ্বিনকে বলে। তখন শ্রেয়ার ভয় দূর করার জন্য সে শ্রেয়াকে ডোনারের নাম এবং অ্যাড্রেস দেয়। এখানে আমরা দেখতে পাই শ্রেয়ার ডোনারের নাম পি জেমস, অর্থাৎ শ্রেয়ার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে তার পিতা সিদ্ধার্থ। শ্রেয়ার সিদ্ধান্ত নেয় সে পি জেমস নামের ডোনারকে খুঁজে বের করবে। পি জেমসের অ্যাড্রেস ছিল ব্যাঙ্গালোরে। এরপর শ্রেয়া এক সেমিনারে প্রেজেন্টেশনের জন্য চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে যায়। তার ইচ্ছে ওই একই সঙ্গে সে বাচ্চার বাবাকেও খুঁজে বের করবে। এরপর শ্রেয়া যে কোম্পানিতে সেমিনারের জন্য যায় সেখানে সিদ্ধার্থ উপস্থিত থাকে। শ্রেয়াকে স্পিচ দিতে দেখে সিদ্ধার্থ মুগ্ধ হয়। প্রথম দেখাতে সে শ্রেয়ার প্রেমে পড়ে যায়। সিদ্ধার্থ তখন তার বন্ধুকে ব্যাপারটা শেয়ার করে। অন্যদিকে শ্রেয়া সেমিনার শেষ করে পি জেমসের অ্যাড্রেসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সেটা মূলত একটি বারের অ্যাড্রেস। ওই বারে আবার সিদ্ধার্থ ও তার বন্ধুরা ড্রিঙ্কস করছিল। শ্রেয়াকে দেখেই সিদ্ধার্থ শ্রেয়ার কাছে চলে যায়। সিদ্ধার্থ কথা বললে শ্রেয়া জিজ্ঞেস করে আমি কি আপনাকে চিনি। সিদ্ধার্থ বলে আগে কখনো আমাদের দেখা হয়নি, কিন্তু আমরা একই সেমিনারে ছিলাম, আর আপনার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। শ্রেয়া বলে আমি কাউকে খুঁজতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে তাকে পাওয়া যাবে না। সিদ্ধার্থ শ্রেয়াকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায়। তারপর শ্রেয়া ওদের কোম্পানি খুব এনজয় করে। পরে সিদ্ধার্থ শ্রেয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সিদ্ধার্থ তাকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। বাড়িতে সবাই একসঙ্গে মিলে অনেক সুন্দর সময় কাটায়। সবাই মিলে সিদ্ধার্থের বাবার রান্না করা খাবারও খায়। গল্প করতে করতে শ্রেয়া সিদ্ধার্থের মায়ের ব্যাপারে জানতে চাইলে সিদ্ধার্থের বাবা জানায় সিদ্ধার্থ যখন ছোট ছিল তখনই সিদ্ধার্থের মা মারা গেছে। এরপর শ্রেয়া জানতে পারে যে কোম্পানিতে শ্রেয়া প্রেজেন্টেশন দিয়েছে সিদ্ধার্থ সেই কোম্পানিতেই জব করে, যার কারণে তাদের মধ্যে অনেক বন্ধুত্ব তৈরি হয় এবং কোথাও না কোথাও দুজনে অনুভব করতে শুরু করেছিল যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। কথায় কথায় সিদ্ধার্থ শ্রেয়াকে পূর্বের সব ঘটনা জানায়, যে কোনো নীরু তাকে ছেড়ে চলে গেছে। সিদ্ধার্থ চায় সে বিয়ে করবে, কিন্তু সন্তান নেবে না। সিদ্ধার্থ যে কেন সন্তান চায় না তার লজিক দেখাতে শুরু করে, কিন্তু শ্রেয়া এইসব শুনে একটু আগেও সিদ্ধার্থের প্রতি তার যে মুগ্ধতা ছিল সেটা ঘৃণায় রূপান্তর নেয়। শ্রেয়া এখন আর সিদ্ধার্থের সাথে এক মুহূর্তও থাকতে ভালো লাগে না। শ্রেয়া বলে
তাকে বাড়ি ফিরে যেতে হবে। কিছুক্ষণ পরই তার ফ্লাইট। এরপর সিদ্ধার্থ শ্রেয়াকে নামিয়ে দিতে এয়ারপোর্টে যায়। যখন শ্রেয়া বিদায় জানানোর জন্য সিদ্ধার্থকে জড়িয়ে ধরে, এই সময় শ্রেয়া সিদ্ধার্থের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করে। এরপর চেন্নাই আসার পর কয়েক মাস এভাবেই কেটে যায়। তারপর জানা যায় যে শ্রেয়া একটা ছেলে সন্তানের জন্ম দেয়, যার নাম সে পৃথ্বী রাখে। এভাবেই 8 বছর কেটে যায়। পৃথ্বীও বড় হয়ে গেছে, সে স্কুলে পড়ে, কিন্তু প্রায় স্কুলের বাচ্চারা তাকে তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কোথায় গেছে। পৃথ্বীও অনেক স্মার্ট আর বুদ্ধিমান ছিল, তাই খুব কৌশলে তার বন্ধুদেরকে সামলে নিত আর বলতো তার বাবা একজন আর্মি অফিসার ছিলেন এবং তিনি একটি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। একদিন সিদ্ধার্থ কিছু কাজের জন্য চেন্নাইতে আসে। যখন এখানে পৌঁছই তখন পৃথ্বীর সাথে দেখা হয়। পৃথ্বী ওখানে বল খেলছিল। পৃথ্বী বল মারলে সিদ্ধার্থের গায়ে এসে লাগে, যার ফলে সিদ্ধার্থ রেগে গিয়ে ফুটবলটিকে লাথি মেরে দূরে পাঠিয়ে দেয়, যার ফলে ফুটবলটি হারিয়ে যায়। পৃথ্বী বাড়িতে আসলে তার মা তাকে ওই দিন সম্পর্কে জিজ্ঞেস করে। শ্রেয়া তার ছেলের প্রতি লক্ষ্য করে দেখে যে শ্রেয়া যেরকম কোয়ালিটির, তার ছেলের মধ্যে ওই রকম কোয়ালিটি খুব কম আছে। তার মনে হয় পৃথ্বী ঠিক তার বাবার মতো হয়েছে। তারপর পৃথ্বী তার নানুকে বলে যে তার ফুটবল হারিয়ে গেছে, যেটা তার এক বন্ধু ছিল, আর একটি খারাপ লোক সেই ফুটবলটিকে হারিয়ে দিয়েছে। শ্রেয়া এইসব শুনছিল। শ্রেয়া জিজ্ঞাসা করে তোমার ফুটবল কে গায়েব করেছে? তখন পৃথ্বী তাকে সব কিছু খুলে বলে। পরের দিন শ্রেয়া পৃথ্বীর সঙ্গে গিয়ে দেখে যে এটি আর কেউ নয়, সিদ্ধার্থ, যার সঙ্গে সে 8 বছর আগে বেঙ্গালুরুতে দেখা করেছিল। দুজনেই আবার দেখা হয়ে যায়। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে যে সে অফিসের কাজে এখানে এসেছে। পরদিন সিদ্ধার্থ যখন অফিসে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সেখানে শ্রেয়াকেও দেখতে পায়। জানতে পারা যায় তারা দুজন কোম্পানিতে একই প্রকল্পে কাজ করবে, কিন্তু ব্যাপারটা হলো দুজনের মধ্যে প্রতিযোগিতা আছে। দুজনেই আলাদা আলাদা কোম্পানি থেকে আসে, আর এই চুক্তি তাদের উভয় কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সিদ্ধার্থের কোম্পানি এই কাজটি পায় তাহলে কোম্পানি সিদ্ধার্থকে পার্টনার বানাবে, এবং একই প্রস্তাব শ্রেয়ার সঙ্গেও রয়েছে। তাই দুজনেই একে অপরের বিরোধ থাকলেও তারা বলে যে আমাদের বন্ধুত্ব কখনোই নষ্ট হবে না। পরে আমরা দেখতে পাই যে যখন শ্রেয়া আর পৃথ্বী রাতে শুয়েছিল তখন পৃথ্বী শ্রেয়াকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখন শ্রেয়া তাকে বলে যে তোমার জন্ম একটি টেস্ট টিউবের মাধ্যমে হয়েছে, যার অর্থ পৃথ্বী জানতো না। তাই এখানে শ্রেয়া তাকে বলে যে এই রকম মানুষ খুব কম হয়, তারা ঠিক সুপার হিরোর মতো হয়। অন্যদিকে আমরা সিদ্ধার্থকে দেখি যে পৃথ্বীর অ্যাপার্টমেন্টে সেও থাকে। তাদের প্রথম দেখাতে কিছুটা গরমাগর্মি ছিল, আর সেই রাগ এখনো যায়নি। দুজনের মধ্যেই সম্পর্কটা ভালো ছিল না। এখন যখন শ্রেয়া তার অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে যে পৃথ্বী বাড়িতে নেই, সে তার মাসিকে জিজ্ঞাসা করে, কিন্তু সেও পৃথ্বী সম্পর্কে কিছু বলতে পারে না। তখন নিচে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসা করে, কিন্তু পৃথ্বী সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। তখন শ্রেয়া সিদ্ধার্থের কাছে গিয়ে তাকে সব কিছু বলে। তারপর সিদ্ধার্থ পুলিশকে খবর দেয়। একজন ডিএসপি আবার সিদ্ধার্থের পরিচিত ছিল। তারপর সব তথ্য পাওয়ার পর তারা পৃথ্বীকে খুঁজতে শুরু করে। শ্রেয়ার খুব ভয় লাগছিল, তার মাসিও কিন্তু খুব ভয় পাচ্ছিলেন, কারণ শ্রেয়া আর তার মাসি ভাবছিলেন যে পৃথ্বীকে হয়তো কেউ কিডন্যাপ করেছে, যার কারণে তারা অনেক কান্নাও করছিল। আর তখনই সিদ্ধার্থ পৃথ্বীকে নিয়ে এখানে আসে এবং তাকে বলে যে পৃথ্বীকে রেল স্টেশনে পাওয়া গেছে। ব্যাপারটা হলো পৃথ্বী তার মাসি এবং শ্রেয়াকে কথা বলতে শুনেছিল যে তার বাবা বেঙ্গালুরুতে থাকেন, যার কারণে সে তার বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়েছিল। পরের দিন থেকে সবাই পৃথ্বীর দিকে খুব খেয়াল রাখতে শুরু করে, এমনকি সিদ্ধার্থও। এরপর সিদ্ধার্থ পৃথ্বীর কাছে আসলে জানতে পারে বাচ্চারা পৃথ্বীকে ফুটবল খেলতে দিচ্ছে না। তারপর দেখি সিদ্ধার্থ পৃথ্বীকে ফুটবল খেলা শেখাচ্ছে। বেশ কিছুদিন খেলা শেখানোর পর পৃথ্বী এখন বেশ ভালো খেলতে শুরু করে। এরপর সিদ্ধার্থ শ্রেয়ার কাছে আসে। তখন শ্রেয়া সিদ্ধার্থকে তার জীবনের গল্প বলতে লাগে, যা এতদিন কাউকে বলেনি। সে বলে যে তার বিয়ে হয়নি, আসলে পৃথ্বীর জন্ম একটি টেস্ট টিউবের মাধ্যমে হয়েছে, আর বলে আমি পৃথ্বীর বাবাকে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেও ব্যর্থ হই। কিন্তু শ্রেয়া তো জানেই না যে পৃথ্বীর বাবা আর কেউ নয়, সিদ্ধার্থ। এরপর আমরা দেখতে পাই যে শ্রেয়াকে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে, কিন্তু তার মাসির শরীর খারাপ, তাই সে পৃথ্বীর যত্ন নিতে পারবে না। এখন কি করা যায়? সিদ্ধার্থ তখন শ্রেয়াকে বলে আমিও ব্যাঙ্গালোরে যাচ্ছি, পৃথ্বীকে নিয়ে আমার সঙ্গে চলো, সব ব্যবস্থা হয়ে যাবে। যার জন্য শ্রেয়াও রাজি হয়ে যায়। তারপর তারা তিনজনেই ব্যাঙ্গালোরে যায়। যাওয়ার পথে তারা তিনজনেই খুব এনজয় করে। তারপর তারা তিনজন সরাসরি সিদ্ধার্থের বাড়িতে যায়। এদেরকে দেখে সিদ্ধার্থের বাবা তো খুব আনন্দ পায়। এদের সবাইকে এখানে খুব খুশি দেখাচ্ছিল। পৃথ্বী ও সিদ্ধার্থের বাবার সাথে বন্ধুত্ব হয়ে যায়, তার সাথে ফুটবল খেলতে শুরু করে।
জানা যায় সিদ্ধার্থের বাবা একসময় রাজ্য স্তরের ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার মানে ফুটবল তার রক্তে মিশে আছে। যখন এরা সবাই বাড়িতে আছে তখন গন্ডা নীরুকে নিয়ে হঠাৎ করে এখানে চলে আসে। নীরু তখন সিদ্ধার্থকে দেখে খুব খুশি হয়, কিন্তু সিদ্ধার্থ চুপচাপ ছিল। তার মানে সিদ্ধার্থ নীরুর আশাতে মোটেও খুশি হয়নি। নীরু সিদ্ধার্থকে বলতে চেয়েছিল যে সে এখনও তাকে ভালোবাসে, যার কারণে সে কেবল সিদ্ধার্থের দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে তাদের দুজনের কথোপকথনের মধ্যে শ্রেয়া একটু জেলাস ফিল করছিল, আর সেটা সিদ্ধার্থের নজরে পড়ে যায়। সিদ্ধার্থ নীরুকে বলে যে তারা আগামীকাল চেন্নাই যাচ্ছে। তারপর নীরু সিদ্ধার্থকে বলে তারও চেন্নাইতে কাজ আছে, তাই সেও চেন্নাইতে যাবে। সিদ্ধার্থ শ্রেয়াকে গিয়ে বলে যে নীরু আমাদের সঙ্গে যাবে। এই কথা শুনে শ্রেয়া জেলাস ফিল করে। পরের দিনে তারা চেন্নাই চলে যায়। নীরু কিন্তু ইচ্ছা করে কোনো হোটেল বুক করেনি, কারণ সে সিদ্ধার্থের সাথে থাকার প্ল্যান করে, যাতে সে সিদ্ধার্থের সঙ্গে কিছু সময় কাটাতে পারে। ঘরে এসে নীরু সিদ্ধার্থকে জড়িয়ে ধরে, আর তখনই শ্রেয়া চলে আসে। এসে এইসব দেখে শ্রেয়ার খুব খারাপ লাগে, কারণ শ্রেয়া সিদ্ধার্থকে পছন্দ করতে শুরু করেছিল। সিদ্ধার্থ হয়তো শ্রেয়াকে পছন্দ করত, তাই সিদ্ধার্থ নীরুকে দেখে আগে যেমন ফিল করত সেই ফিল নীরুর প্রতি আর নেই। নীরুও কিন্তু এইসব লক্ষ্য করছিল। এরপর এখন তারা যে ডিলের জন্য কোম্পানিতে কাজ করছে, সেই প্রতিযোগিতায় মাত্র 3টি কোম্পানিতে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে 2জন ছিল শ্রেয়া এবং সিদ্ধার্থ। কিন্তু সিদ্ধার্থ দেখতে পাই যে শ্রেয়া তার সাথে ঠিকমতো কথাও বলছে না। অন্যদিকে পৃথ্বী সিদ্ধার্থের কাছে এসে তাকে বলে যে সে ফুটবল দলে চান্স পেয়েছে, আর আজ তার জন্মদিন, তাই তার জন্মদিনে সবাই যেন আসে। এভাবেই কিছুদিন নীরু সিদ্ধার্থের সাথে থাকার পর নীরু বুঝতে পারে যে সিদ্ধার্থর যতটা তাকে অ্যাটেনশন দেওয়ার দরকার ছিল সে সেটা দেয় না। তারপর একদিন নীরু সিদ্ধার্থ এবং শ্রেয়াকে একসঙ্গে দেখে। তারা খুব সুন্দরভাবে কথা বলছিল। নীরু এইসব বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করছিল। সে বুঝতে পেরেছিল যে হয়তো আমি শ্রেয়া আর সিদ্ধার্থের মাঝে চলে এসেছি। তাই সে সিদ্ধার্থের কাছে গিয়ে তাকে বলে যে আমি জানি তুমি শ্রেয়াকে পছন্দ করো, আর তুমি আমাকে সম্পূর্ণ ভুলে গেছো, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথার উত্তরে সিদ্ধার্থ তাকে কিছু বলতে পারছে না, কারণ সে সত্যি শ্রেয়াকে পছন্দ করে। আর তখনই সিদ্ধার্থের একটি ফোন আসে এবং তাকে বলা হয় যে কোম্পানির যে চুক্তি সেটি সিদ্ধার্থই পাবে। সিদ্ধার্থ আগে থেকেই সব খবর পেয়ে যায়। তারপরে আমরা জন্মদিনের দৃশ্য দেখতে পাই। সেখানে সবাই এসেছিল, কিন্তু সিদ্ধার্থ আসেনি, যার জন্য সকলের চোখ তাকেই দেখছিল। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ আয়রন ম্যানের স্যুট পরে এসে হাজির হয়। তখন পৃথ্বী এবং শ্রেয়া তাকে দেখে খুব খুশি হয়। এখানে মাসি শ্রেয়াকে বলছিল যে হয়তো সিদ্ধার্থ তোমাকে পছন্দ করে, তোমাকে তার বিয়ে করা উচিত। কিন্তু শ্রেয়া তাকে বলে যে সে নীরুকে পছন্দ করে, আর নীরু তার সঙ্গেই এখানে এসেছে। সিদ্ধার্থ কিন্তু এদের কথাগুলো শুনছিল। সিদ্ধার্থ তখন কাছে এসে শ্রেয়াকে বলে যে নীরু এখান থেকে চলে গেছে, কারণ তার নীরুর প্রতি সেই ফিল আর নেই। এরপর সিদ্ধার্থ শ্রেয়ার ঘরে তার স্যুট চেঞ্জ করতে চলে যায়। সেখানে আবার শ্রেয়ার ল্যাপটপ চালু ছিল, তাই সিদ্ধার্থের চোখ শ্রেয়ার ল্যাপটপের ওপর পড়ে। ল্যাপটপে তার পার্সোনাল ইনফরমেশন ছিল, আর তখনই সেখানে শ্রেয়া চলে আসে। সিদ্ধার্থকে শ্রেয়ার ল্যাপটপের সামনে দেখে তার অনেক খারাপ লাগে। সে মনে করে যে হয়তো কোম্পানির ডিল পেতেই সিদ্ধার্থ পৃথ্বীর সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু সিদ্ধার্থ তাকে বলার চেষ্টা করছিল যে কোম্পানির এই প্রজেক্ট সে অলরেডি পেয়ে গেছে। তখন শ্রেয়ার মনে হচ্ছিল যে সে নিজেকে ওভার কনফিডেন্স মনে করছে, কিন্তু শ্রেয়ার এইসব দেখে খুব খারাপ লাগছিল। পরের দিন শ্রেয়া কোম্পানিতে পৌঁছলে জানতে পারে যে কেবল 2টি কোম্পানি এই প্রতিযোগিতায় টিকেছিল, তার মধ্যে একটি সিদ্ধার্থের এবং অন্যটি তার কোম্পানি। কিন্তু সিদ্ধার্থ কোম্পানি প্রজেক্ট থেকে তাদের ফর্ম প্রত্যাহার করেছে, তাই এখন আর কেউ অবশিষ্ট না থাকায় এই চুক্তির জন্য শ্রেয়াকে নির্বাচিত করা হয়েছে। তখন শ্রেয়ার মাথায় ঢোকে না যে কেন সিদ্ধার্থ এই চুক্তিটি প্রত্যাহার করেছে। তারপর শ্রেয়া অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে পৃথ্বীকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। মাসিকে জিজ্ঞেস করলে তাকে বলে যে পৃথ্বীকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছে না। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পৃথ্বীর নিখোঁজ হওয়ার খবর শুনে সবাই জড়ো হয়ে যায়। শ্রেয়ার মাও এখানে চলে এসেছিলেন, যিনি শ্রেয়াকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু জানা যায় যে পৃথ্বী আসলে কোথাও হারিয়ে যায়নি, সে বেঙ্গালুরুতে সিদ্ধার্থের বাড়িতে চলে গেছিল। অন্যদিকে আমরা দেখি পৃথ্বী সিদ্ধার্থের বাড়িতে পৌঁছই। পৃথ্বী যখন সিদ্ধার্থের বাড়িতে পৌঁছই তখন সিদ্ধার্থও বুঝতে পারছিল না যে পৃথ্বী একা কিভাবে এসেছে। তাই সে পরের দিনই চেন্নাইতে যায় তাকে বাড়িতে পৌঁছে দিতে। সেখানে গিয়ে আবার শ্রেয়ার সঙ্গে তার দেখা হয়। শ্রেয়া সিদ্ধার্থকে বলে যে আমরা পরে কথা বলবো, পৃথ্বীর এখন একটি ফুটবল ম্যাচ আছে, চলো সেখানে। ওখানে গিয়ে শ্রেয়া সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে তুমি কেন কোম্পানির ডিল ছেড়ে দিয়েছো, যার জবাবে সিদ্ধার্থ বলে যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এইটা শুনে তো শ্রেয়া কষ্ট পায়।
তখন সিদ্ধার্থ বলে, কষ্ট পেও না, তোমার জন্য এটা ছাড়িনি। আসলে আমি ওই জব করতেই যাই না। 8 বছর আগেও আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমি পারিনি। কিন্তু আমার জীবনে তোমার আশা একটি চমৎকার ছিল। সিদ্ধার্থ এখানে শ্রেয়াকে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং সে পৃথ্বীকে তার বাবার মতোই খেয়াল রাখবে। এখন সে তার নিজস্ব ফার্ম শুরু করতে চলেছে, যেখানে তুমিও অংশীদার হবে এবং তুমি ছাড়া আর না। তারপরে আমরা দেখতে পাই যে সিদ্ধার্থের বন্ধু সেতু এখন বিয়ে করতে চলেছে। এই বিয়ের অনুষ্ঠানে এখানে তারা 3 জনের সেই ফার্টিলিটি সম্পর্কে কথা বলছে। সিদ্ধার্থের বন্ধুরা তার নকল নাম পি জেমস দিয়া নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এখানে শ্রেয়া আসলে গন্দা ওইসব কথা বলতে গেলে সিদ্ধার্থ তাকে বাধা দেয়, আর সেই জন্য তাদের কোনোদিনই জানা হয় না যে পৃথ্বীতে এদের দুজনেরই সন্তান। অবশ্য এটা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই, কারণ সিদ্ধার্থ পৃথ্বীকে নিজের ছেলে বলেই গ্রহণ করেছে। এরপর তারা একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তাদের অজান্তেই সব কিছু ঠিক হয়ে যায়, কারণ পৃথ্বী তো সিদ্ধার্থরই ছেলে। আর এমন একটা সুন্দর মুহূর্ত এসে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।